আজকের ভিডিওতে রায়াবাটিন প্রশ্নবিদরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রানী বিনোদী মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড রথিপুর বরোদা বাণীপীঠ এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এটা হবে ভোতা পাথর। এরপর দুই আছে ভীমবেটকা গুয়াহাটি অবস্থিত, এটা হবে মধ্যপ্রদেশে। এরপর তিন আছে আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো, এটা হবে পোড়া মাংস। এরপরে চারে আছে প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, এটা হবে হোমো ইরেক্টাস। এরপরে পাঁচে আছে মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো, এটা হবে লাল কাপড় জড়িয়ে। এরপরে ছয় আছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, এটা হবে 1921 খ্রিস্টাব্দে। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এক আছে শূন্যস্থান পূরণ করো। ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, এটা হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এরপরে দুই আছে সত্য মিথ্যা লেখো। হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, এটা মিথ্যা হবে। এরপর তিন আছে একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। একটি নদীমাতৃক সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। এরপরে চারে আছে সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি হলো, এটা হবে লিপিমালার ব্যবহার। এরপরে তিনের আগে আছে দু তিনটি বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো হোমোস্যাপিয়েন্সদের বৈশিষ্ট্য ছিল এক, এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত। এরা পশুর চামড়া পরতে শিখেছিল। দুই, এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল। তিন, এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপরে অথবা এটা আছে আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক, খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। দুই, শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে দুইটা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার আদিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখার যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির ওপর লিপির পাওয়া গেছে। এরপরে অথবা এটা আছে সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়? এর উত্তরটি হলো বুদ্ধি আর পরিশ্রমের জোরে আদিম মানুষ সভ্য হয়ে উঠল, তবে সভ্যতা তৈরি হতে গেলে আরও কতগুলি বিষয় থাকতে হবে, যেমন এক, গ্রাম ও নগর থাকতে হবে। দুই, নিয়ম ও শাসন ব্যবস্থা থাকতে হবে। তিন, শিল্প ও স্থাপত্য থাকতে হবে। চার, লিপিমালার ব্যবহার জানতে হবে। এর তলে যেটা আছে সভ্যতার মাপকাঠি, এক হচ্ছে গ্রাম ও নগর, দুই হচ্ছে নিয়ম ও শাসন ব্যবস্থা, তিন হচ্ছে শিল্প স্থাপত্য, চার হচ্ছে লিপি। এরপরে চারে দাগে আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। এক আছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। 2 নম্বর আছে টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার। এর উত্তরটি হলো
মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টি একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলি স্থান। এরপরে প্রাচীরে আছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? এর উত্তরটি হলো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। 1 খাওয়ার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাওয়ার অভ্যাস শুরু করেছিল। এরপর 2 জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। এরপর 3 যেটা আছে শীতের মোকাবিলায় পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। এরপরে অথবা এটা আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধা কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো আদিম মানুষের জোট বাঁধার কারণ। বিভিন্ন কারণে আদিম মানুষ একসময় জোট বেঁধেছিল। আদিম মানুষের জোট বাঁধার কারণ ছিল 1 পশু শিকার করার জন্য। আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করে তার মাংস খেত। জঙ্গলে বিভিন্ন পশু তাদের পক্ষে একা শিকার করা সম্ভব ছিল না, তাই তারা জোট বেঁধেছিল। 2 নিজেদের আত্মরক্ষার জন্য। আদিম মানুষ বিভিন্ন জীবজন্তুর আক্রমণকে ভয় পেত, তারা জীবজন্তুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য জোট বেঁধেছিল। 3 চাষবাস ও পশুপালনের জন্য। নতুন পাথরের যুগে আদিম মানুষ চাষবাস ও পশুপালন করতে শিখেছিল। তারা এক জায়গায় অনেকে মিলে চাষ করে খাদ্য উৎপাদন করত। পালিত পশু চড়ানোর জন্য ছেলেদের দল বেঁধে যেতে হতো। এরপরে আছে আদিম মানুষের জোট বাঁধার সুফল। আদিম মানুষের জোট বাঁধার অনেক সুফল ছিল। 1 জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায় সে সময় অনেক শক্তিশালী প্রাণীও ছিল পৃথিবীতে, কিন্তু তারা একসময় শেষ হয়ে গেছে। তারা প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারেনি। জোট বাঁধার ফলে মানুষ জীবজন্তু ও প্রকৃতির প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। 2 জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য মানুষ শীত, বর্ষা, গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে। পাথরের হাতিয়ার বানাতে শিখেছে। আগুনের ব্যবহার শিখেছে। 3 জোট বাঁধার ফলে মানুষ বিভিন্ন পেশার কাজ করতে পেরেছে। কেউ চাষবাস করেছে, কেউ কারিগরের কাজ করেছে, কেউ পশুপালন করেছে। এক কথায় বলতে গেলে জোট বাঁধার ফলে মানুষ ক্রমশ উন্নত হয়ে সভ্যতার দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। এরপরে 2 আছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। এর উত্তরটি হলো বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারো প্রাচীরের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপর আছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। এরপর যেটা হচ্ছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপর যেটা আছে আর্থসামাজিক অবনতি। খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপর যেটা হচ্ছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারো উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরে চৌকাঠে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো হয়ে আছে। এমনকি হেসেলে এবং পথঘাটে ও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এই সব থেকে প্রমাণিত হয় যে
আকস্মিক কোনো বহিঃশত্রু আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। আর এই আক্রমণকারী আর্যদের মনে করা হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী। সম্ভবত হরপ্পার নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। এরপরে অথবা এটা হচ্ছে হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতায় হরপ্পায় ও মহেঞ্জোদারোতে দুটি বড় বড় শস্য মজুত রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। হরপ্পার শস্যাগারটির আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট ও প্রস্থে 150 ফুট। শস্যাগারের গঠন, শস্যাগারগুলি পোড়া ইটের তৈরি আর দেখতে পাকা বাড়ির মতো। শস্যাগারের ভিতরে 2 সারিতে মোট 12টি তাক ছিল শস্যদানা মজুতের জন্য। হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলির ব্যবস্থা ছিল শস্যাগারে, যার ফলে শস্য তাজা থাকত। শস্যাগারের পাশে পৃথকভাবে শস্য ঝাড়াইয়ের ব্যবস্থা ছিল। এই পার্শ্ববর্তী অঞ্চলের 2 সারি ছোট ছোট বাড়িতে শ্রমিক বা কাজের লোকেদের থাকার বন্দোবস্ত ছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।